দেখুন, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা, এই তিনটি শব্দেই এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গের নির্বাচনী আবহ। সীমান্তে অনুপ্রবেশ রক্ষার দায়িত্ব কেন্দ্রের। তৃণমূল যখন তা মনে করিয়ে দিচ্ছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরোপুরি দায় ঠেলছেন রাজ্যের দিকে। আর এই চাপানুতরের মাঝেই একে অপরকে লাগামহীন আক্রমণ শানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার, অর্থাৎ দুই সাংসদ। ফলে প্রশ্ন, এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে এসআইআর চালু হলে কি হবে, নির্বাচনের সময় কি হবে? কৌতূহল তা নিয়ে রয়েছে। দেখুন, কৌতূহল আরও রয়েছে যার কেন্দ্রে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পদপ্রাপ্তি হয়েছে তার, কিন্তু প্রত্যাবর্তন সেটা কবে হবে ঘাস ফুলে? 26-এ শোভনে কি নতুন কোনো চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস? এবং অবশ্যই আজ আলোচনায় নজরে থাকবে আরও এক চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা। স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমরা এই বিষয় নিয়ে আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এসআইআর। যে এসআইআর ইস্যুতে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে, বিরোধীরা প্রতি মুহূর্তে বিজেপিকে নিশানা করে চলেছেন, সেই এসআইআর ইস্যুতে আজকে বিরোধীদের নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন, পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, দেখুন। पलट दीजिए दीदी की सरकार, हम घुसपैठ रोक कर बताएं। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর শুরু না হলেও তা নিয়ে বাকযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। সেই উত্তাপ আরও চড়িয়ে এবার এসআইআর প্রসঙ্গে 26-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে পাল্টে দেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है, जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। मैं तो बंगाल के मतदाताओं को भी कहना चाहता हूं, अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दीजिए दीदी की सरकार, हम घुसपैठ रोक कर बताएं। রাজনৈতিক দলগুলো বলতে পারে না এসআইআর হবেই, এসআইআর করতে হবে, সেই দাবি ওরা করতে পারে, কিন্তু অমিত শাহ দেশের গৃহমন্ত্রী হয়ে কি করে এসআইআর নিয়ে বলছেন আর একটা নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে এসব কথা বলছেন? শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছে তৃণমূল। এমনকি এ নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। এমনকি এ নিয়ে অমিত শাহকেও আক্রমণ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন। এই আবহে এসআইআর নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। हम एज अ भारतीय जनता पार्टी चुनाव आयोग के इस फैसले का स्वागत करते हैं कि पूरे देश में एसआईआर होना चाहिए और चुन चुन कर घुसपैठियों को डिलीट करना। दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, आप लोग उनको पूछते नहीं, आपके लाडले लोग हैं। अरे क्या कमाल है, संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के चार कोने में जीने वाले लोग हैं। वो तो संविधान मेनेই চলে না। অমিত শাহ আবার সংবিধান, ও তো নাথুরাম গডসের লোক গো, ওরা মহাত্মা গান্ধীকে মেরেছিল। অমিত শাহের মতো লোকেদের দেশে থাকা উচিত না যারা মহাত্মা গান্ধীকে মেরেছিল, নাথুরাম গডসের লোক। আক্রমণ পাল্টা আক্রমণ, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, পারদ ক্রমশ চড়ছে। এর মধ্যে এ রাজ্যে যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তারপর কি হবে, কত নাম বাদ যাবে, ভোটে তার কি প্রভাব পড়বে, আপাতত তা নিয়ে কাটাছেঁড়া চলছে সব মহলে। অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে অ্যান্টি ইনফিলট্রেশন ইস্যু নিয়ে বলেছিলেন 3Dর কথা, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। চিহ্নিতকরণ, মুছে দেব এবং বিতাড়িত করব। আমি এখানেই আসবো বৈশ্বনাথদার কাছে। বৈশ্বনাথদা, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন এইভাবে চলবে না, অনুপ্রবেশকারীদের কোনোভাবেই দেশে রাখা যাবে না। দিদির সরকার পাল্টে দিন, আমরা অনুপ্রবেশ রুখে দেবো। অর্থাৎ অনুপ্রবেশ রোখা যাচ্ছে না আপনাদের জন্য, মানে তৃণমূলের জন্য, কারণ তৃণমূলের ভোট ব্যাংক এই অনুপ্রবেশকারীরা। অমিত শাহর এই হুঙ্কার না গত 2021 সালে মানুষ দেখেছে। উনি বলেছিলেন আপকি বার 200 কি বার 200 কি পার,
মানুষ ওনাদের 77-এ থামিয়ে দিয়েছিল। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিল। উনি প্রতিবার নির্বাচন আসলে এরকম হুঙ্কার দেন, ওনার হুঙ্কারের কতটা মূল্য আছে সেটা বাংলার মানুষ 2021-এ দেখিয়ে দিয়েছে, ঝিলকা উসপার করে দিয়েছে। তো আমার একটা কথা হলো যে এই বিশেষ নিবিড় সংশোধনের নামে এখানে যে ভোটের লিস্টে ভোটারদেরকে বাদ দেওয়ার যে চেষ্টা, এটার বিরুদ্ধে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায় প্রতিবাদ করেছে। এখানে মহারাষ্ট্রের ভোটার লিস্টে কারচুপি হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে ভোটার লিস্টে কারচুপি হয়েছে বলে অভিযোগ, বিহারে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হয়েছে, পরবর্তীকালে আদালতের সেখানে ইন্টারভেনশনে আবার ভোটার লিস্টে 66 লোকের ভোটার বাদ দেওয়া হয়েছিল, তারপরে দেখা যাচ্ছে যে সব কিছু অন্তর্ভুক্তির পর আবার 47 লোকের ভোটারের নাম বাদ দেওয়া গেছে। এই যে ভোটার লিস্টে কারচুপি, এসআইআরের নাম করে লোককে বলে দেওয়া অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া, এইসব বলে দিয়ে ওনার ভাষায় উনি বলেছেন। তো বলে ওনার যেটা বক্তব্য, এখানে তো নির্বাচন কমিশনের লোকেরা সারা বছর কাজ করে, যদি ওনাদের মনে হয় যে এই লোকগুলোর নাম অন্তর্ভুক্ত করাচ্ছে তারা সারা বছর, ঠিক নির্বাচন আসলেই মহারাষ্ট্রেও ঠিক নির্বাচনের আগে ওনারা করেছেন, দিল্লিতেও ঠিক নির্বাচনের আগে ওনারা করেছেন, এবং বিহারেও ঠিক নির্বাচনের আগে ওনারা এই বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর নামে করছেন, যাতে ভোটার লিস্টটাকে ম্যানুফ্যাকচার করে কারচুপি করে ওনাদের দলকে বেনিফিট দেওয়া যায়। জ্ঞানেশ কুমার ছেলে অমিত শাহের যখন উনি দপ্তরের ওনার সচিব, তাকে উনি বসিয়ে রেখেছেন নির্বাচন কমিশনের কাছে, তাই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। বৈষ্ণবদা, অমিত শাহ তো এটা স্পষ্ট করে দিচ্ছেন যে এসআইআর থেকে অনুপ্রবেশকারীদের যদি বের করে দেওয়া হয় তাহলে আপনাদের পেটে ব্যথা হচ্ছে কেন? সমস্যা তো আপনাদের, আসলে আপনারা চাইছেন না। ঘুরে ফিরে অর্থাৎ ভোট ব্যাংক কি হচ্ছে তৃণমূলের আসল উদ্দেশ্য? এই অনুপ্রবেশকারীরা একটা পরিসংখ্যান আপনাকে আমি দিই, একটা পরিসংখ্যানে সেখানে রয়েছে বিহারে ওরা যা নাম বাদ দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে রীতিমতো 1,88,00,000 লোকের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এখানে একই নাম আত্মীয় সহ ব্যক্তিদের নাম বিধানসভা দুবার করে নির্বাচিত হয়েছে। বেশ, আমি সবটা বুঝলাম, কিন্তু আমি এইটা বুঝলাম না যে বৈশ্বনাথদা নিজে আইনজীবী, একেবারে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু একবারও এই এসআইআর এর স্টের কথা বলেনি। সত্যি যদি এত আপত্তি থাকতো সুপ্রিম কোর্ট তো স্টে দিয়ে দিত, সেটা তো হয়নি। আমি দ্বাদশ নথি হিসেবে আধার কার্ড সংযোজিত হয়েছে, কিন্তু আমি এইখানে আসতে চাইবো তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে, তরুণজ্যোতির কাছে আসবো। আমি বলছি তরুণজ্যোতি, এই এসআইআর এর সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশ এত বড় একটা সমস্যা, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী গিয়ে স্পেশাল ডেমোগ্রাফি মিশনের কথা, একদম বিহারে ইলেকশনে যে ক্যাম্পেইন সেখানে পর্যন্ত স্বয়ং প্রধানমন্ত্রী বলে এসেছেন, কিন্তু সেইখানে তুমি আমাকে বলো এই যে 65 লক্ষের নাম বাদ দেওয়া হলো, তার মধ্যে কত বাংলাদেশি আছে? তার কোনো স্পষ্টীকরণ আছে? 2016 সালে শেষবার কিরণ রিজিজু যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি জানিয়েছিলেন সংসদে 2 লক্ষের মতন এই আমাদের রাজ্যে, আমাদের দেশে মোটামুটি বাংলাদেশি রয়েছে। গত 9 বছরে এখনো পর্যন্ত সরকার জানাতে পারলো না আনুষ্ঠানিকভাবে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। স্বচ্ছতাটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, দুটো একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এটাকে ফার্স্ট ক্লিয়ার করা উচিত আমার এসআইআর নিয়ে বলার আগে। ফার্স্ট থিং বলা উচিত সিএএ নিয়ে। আমি শুধু একটু সংশোধন করে নিই, ওটা 2 লক্ষ নয় 2 কোটির কথা বলেছিলেন, প্লিজ। আসছি সিএএ নিয়ে। সিএ হচ্ছে সিএ 2019 যে একটা হলো, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেখানে সেকশন 6B রুল 3 থার্ড প্রোভাইসো পরিষ্কার বলছে, কি বলছে, কোনো ব্যক্তি যদি সিএতে অ্যাপ্লাই করে তাহলে সে যে অধিকারগুলো ছিল সেই অধিকার থেকে বঞ্চিত হবে না। তৃণমূল একটা প্রচার চালাচ্ছে যে কেউ যদি সিএ অ্যাপ্লাই করে তার ভোটার আইডিটা বাদ চলে যাবে। না, সিএ যদি অ্যাপ্লাই করে, ওই পার থেকে এসছে, ধরো বাই চান্স ভোটার আইডিটা এখানে করেছে, অন্যান্য সুবিধাগুলো পাচ্ছে, সিএ তে অ্যাপ্লাই করলে তার বাদ যাবে না। আমি আসছি, আমার এটা মিথ্যে প্রচার করা হচ্ছে, আমার ফার্স্ট বলা উচিত। সেকেন্ড, এসআইআর এসআইআর কোনো পলিটিক্যাল দল করে না, কোনো সরকার করে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেকশন 21 সাবসেকশন 3 অনুযায়ী যে কোনো সময় মানে এসআইআর করতে পারে, যে সংবিধান এবং দেশের আইন এদেরকে পাওয়ার দেয়। 2002 সাল তৃণমূলের প্রতিষ্ঠা হয়ে গেছে, বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে। লাস্ট এসআইআর হলো পশ্চিমবঙ্গে 28 লক্ষ ভোটার বাদ গেল। ওটা কি রাজনৈতিক ছিল তাহলে? যেটা 26 লক্ষ বা 28 লক্ষ হোয়াট এভার বাদ গেল, সেটা কি রাজনৈতিক ছিল? এটা তো পাওয়ারে আছে। যেখানে পুরো ইস্যুগুলো তুমি দেখো, অনুপ্রবেশ অন্য জায়গায় অনুপ্রবেশ হয়, অনুপ্রবেশ হলে ধরা পড়ে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা আসার পর ফার্স্ট কি হয়,
পঞ্চায়েত এলাকায় ঢুকে এটা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে যায়, তারপর সেটার বেসিসে ফার্স্ট হয় ড্রাইভিং লাইসেন্স। আমি সব বুঝলাম, কিন্তু তরুণ তুমি আমার প্রশ্নের উত্তরটা দিচ্ছ না। সেটা হচ্ছে কত বাংলাদেশি বাদ গিয়েছে বিহারে? তুমি তোমার উত্তরটাই তো দেব, কত বাংলাদেশি বাদ উত্তরটাই তো দেবো আমি, আসতে দাও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একের পর এক কাগজগুলো তৈরি করে দেয়, প্যাকেজ চলে। যাও না একটু বর্ডার এরিয়াতে, আমি আইনজীবী হিসাবে বিভিন্ন কোর্টে যখন মামলা করি দেখতে পাই প্যাকেজ চলে 7 থেকে 8,000 টাকায় যাবতীয় ডকুমেন্টের প্যাকেজ, হাতে গরম প্যাকেজ দিয়ে দেয় তৃণমূলের বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন। এগুলোকে অস্বীকার করতে পারো? বারাসাতে সেই নেত্রী সব মানে জেলা নেত্রী বলেছিল কি জাকির দানা কে আছে ওর সাথে যোগাযোগ করুন, ওর কার্ডটা করে দেবে। এগুলো কারা করে? আর তুমি বলছো বিহারে বৈষ্ণব তারা ভুল বললো, মিথ্যে বললো ইচ্ছা করে। ফার্স্ট হচ্ছে ড্রাফট ভোটার লিস্ট যখন হলো 66 লক্ষ নাম বাদ গেল, ফাইনাল ভোটার লিস্ট যখন আসলো 42 লক্ষ বাদ গেছে। সুপ্রিম কোর্ট একবারও বলেনি 13 ডকুমেন্ট হিসাবে আধার কার্ড মান্যতা পেয়েছে। আধার কার্ড মান্যতা কেন দেওয়া হয়েছে? যার নাম বাদ গেছে অ্যাপ্লাই করার জন্য, সেই ক্ষেত্রেও বাদবাকি যে ডকুমেন্টগুলো ছিল সেগুলোকে দেখাতে হয়েছে, অনলি বেসিস অন দ্য বেসিস অফ আধার কার্ড নয়। আধার কার্ড ক্যানট বি আ প্রুফ অফ সিটিজেনশিপ। আধার কার্ডের পিছনে পরিষ্কার লেখা থাকে, সুপ্রিম কোর্ট সেটা বলেছে। তাদের এত আপত্তি আছে এসআইআর নিয়ে, এই সুপ্রিম কোর্টের মহুয়া মৈত্রও গেছিল, কি হলো? আলটিমেটলি ইন্টারফেয়ার করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা কি জানো তো, এই ভোটের কাজ করে কারা? বিএলওরা। পশ্চিমবঙ্গে বিএলও কারা থাকে? শেষ করে দাও। বিএলও থাকে প্যারা টিচার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। আমি সব বুঝলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তরুণ পেলাম না। সেটা স্বচ্ছতা, সেটা হচ্ছে কত বাংলাদেশির অনুপ্রবেশ পর পর ঘটে চলেছে, কত বাংলাদেশি বিহার থেকে বাদ গিয়েছে, এই মুহূর্তে কত বাংলাদেশি আমাদের দেশে রয়েছে। সরকারের কাছে তার তো পরিসংখ্যান থাকবে। বৈষ্ণব চট্টোপাধ্যায়, অনেকক্ষণ তুমি বলেছো, আমি আবার আসবো তোমার কাছে। আসলে এসআইআরটা নিয়ে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলছে যে এসআইআর এর নামে বিরোধীদের ভোট ভাগ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, ডিলিট করার চেষ্টা হচ্ছে। আপনার মাঝখানে একটাও কথা বলিনি, একটু ধৈর্য রাখুন না। আপনি তো আপনার কথার মাঝখানে একটা কথা বলেন। আপনারা চাইছেন ভোটার লিস্টের জালিয়াতি করে, ভোটার লিস্টে জালিয়াতি করে ভোটার লিস্টে কিছু জেনুইন ভোটার। আমরা বারবার বলছি তো, কোনো জেনুইন ভোটারের নাম আপনি বাদ দিতে পারেন না। এসআইআর এর নাম করে আপনি এখানে সে লোকটা জন্মালো, এই লোকটা কি করে ভোট দেবে? কি আজে বাজে কথা বলছেন। আমি বলছি যে আপনি জেনুইন ভোটারের নাম কি করে বাদ দেবেন? আপনি মহারাষ্ট্রে কারচুপি করেছেন, আপনি দিল্লিতে কারচুপি করেছেন, কোর্টে কারচুপি করেছেন, প্রমাণ দেখান। বিহারে তো আপনার নাম ইনক্লুশন করতে হয়। দেখুন, এই তর্ক বিতর্ক চলতে থাকে, আর বারবার এই তর্ক বিতর্কের মধ্যে বিজেপি অভিযোগ শোনায় তৃণমূলের দিকে যে অনুপ্রবেশ বন্ধ করতে পারছে না বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। তার কারণ হচ্ছে এখানে তৃণমূলের পরিষ্কার এই রাজ্যের শাসক দলের মদত রয়েছে। আর এখানে আলোচনাতে ঘুরে ফিরে আসে বারাসতের সেই নেত্রীর কথা। তিনি কি বলেছিলেন এবার আপনাদের সামনে রাখবো, সেদিনের সেই কথা দেখুন। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বলবেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। অনুপ্রবেশ হতে দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নিচ্ছে বিরোধীরা যে যার মতো করে, বিজেপির অভিযোগ। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে স্পষ্ট অভিযোগ করলেন। বিশ্বনাথ দা, এটা স্পষ্ট হচ্ছে না এই এসআইআর নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের অভিযোগ, আপত্তিটা কোথায়? কেন অনুপ্রবেশ বিরোধীরা রুখতে চাইছে না? কারণ এটা তো দেশের বিপদ। দুটো জিনিস তুমি আলোচনার থেকে বারবার দেখছো। তৃণমূল কংগ্রেস শাসক, রাজ্যের শাসক দল হিসেবে তাদের কোনো নেতা নেত্রী কোনো স্তরে বলছে না যে ভাই কেন একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি থাকবে না, কেন অবৈধ ভোটার, 2 বা 3 জায়গায় নাম লেখানো ভোটার, মৃত ভোটার, পার্মানেন্টলি চলে যাওয়া ভোটারের নাম থাকবে, কেন এগুলোকে বাদ দেওয়া হবে না? এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন না, যেটা বিরোধী থাকাকালীন তুলতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলছেন। আবার উল্টো দিকে বিজেপির জায়গা থেকে যদি দেখো, তা বিজেপি অ্যাজ ইফ যেন এসআইআর মানেই অনুপ্রবেশকারী, এই ব্যাপারটা ওরা হাইলাইট করে একটা পোলারাইজেশন করবার চেষ্টা করছে। পরিষ্কার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত নেতাদের বক্তব্যে আমি দেখতে পাচ্ছি যে এসআইআরটাকে সামগ্রিক জায়গা থেকে বিচার করা হচ্ছে না,
কেবলমাত্র অনুপ্রবেশের জায়গা থেকে বলছেন। আমি এখানে একটু বিরত করে আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে সেই সুযোগটা কোথাও কি তৃণমূল করে দিচ্ছে, মানে সেই রাস্তাটা করে দিচ্ছে বিজেপিকে? দেখো, আমি বলবো যে মানে তৃণমূল কংগ্রেস যে অবস্থানটা নিয়েছে সেটা হলো যে ভাই আমি সংখ্যালঘু ভোটটাকে যদি এই এসআইআর কে সামনে রেখে আরো কনসলিডেট করতে পারি, সেই কারণে তৃণমূল এর সমস্ত নেতারা কেউ বলছেন রক্ত গঙ্গা বইয়ে দিব এসআইআর এ যদি কোনো নাম বাদ যায়। মানে নাম তো বাদ যেতেই পারে, বারবার ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়েই 2002 সালে যখন পশ্চিমবাংলায় এসআইআর হয়েছিল তখনও আমি ভালো করে খোঁজ দিলাম আজকে সিও অফিসে যে একাধিকবার ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়েই কিন্তু ফাইনাল লিস্টটা বেরিয়েছিল। ফলে নাম বাদ গেলেই রক্তবঙ্গ বইয়ে দিব এই সমস্ত নেতারা হাওড়ায় বলছেন, যেখানে হাওড়া একটা মিক্সড পপুলেশন আছে, যেখানে হিন্দু মুসলমান এর দাঙ্গা একের পর এক হাওড়ায় হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা নাম বাদ গেলে রক্তগঙ্গা বইয়ে দিব, কেউ বলছেন উলট মানে লন্ডভন্ড করে দিব। এগুলো আমি তোমাকে খুব পরিষ্কার করে বলছি সংখ্যালঘুদের বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি কত বড় মসিয়া তোমাদের জন্য, একটা নাম বাদ দিলেও রক্তগঙ্গা বইয়ে দিব। এই যে মানে মুসলিম ভোট ব্যাংকটাকে কনসলিডেট করবার উদ্যোগ তৃণমূল কংগ্রেসের, এই একটা জায়গা। আর উল্টো দিকে হিন্দুদের ভোটটাকে মাথায় রেখে হিন্দু ভোটে মানে মুসলিমদেরকে কেবল দায়বদ্ধ করে অনুপ্রবেশে দায়বদ্ধ করে আমরা পাপিয়া তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে অনুপ্রবেশ হলেও অর্থনীতিতে চাপ পড়ে, আর শরণার্থী হলেও কিন্তু রাজ্যের অর্থনীতিতে চাপ পড়ে। যেভাবে শরণার্থী এবং অনুপ্রবেশের মধ্যে একেবারে ক্লিয়ারলি বিজেপি ডিস্টিংশন করে পলিটিক্যাল কারণে, আমরা কিন্তু অর্থনীতির জায়গা থেকে দেখেছি দুটোই কিন্তু আমাদের অর্থনীতির উপর চাপ তৈরি হয়, অনুপ্রবেশেও চাপ তৈরি হয়, শরণার্থী আসলে চাপ তৈরি হয়। কিন্তু আমি দিনের শেষে বলছি দুটো রাজনৈতিক দলই, একটা মুসলমান ভোটের জন্য আর একটা হিন্দু ভোটের জন্য। বিশ্বনাথ, আপনি যথার্থ জায়গাটা ধরেছেন, সেটা হচ্ছে ভয়ের জায়গাটা। এখনো পর্যন্ত এসআইআর যে কোনো দিন শুরু হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এখন যদি এইভাবে রক্তগঙ্গা বইয়ে দেব, লন্ডভন্ড করে দেব, বিজেপি নেতাদের আটকে রেখে দেব, এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়, এসআইআর চলাকালীন কি হবে, ভোটের সময় কি হবে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। এবার এই এসআইআর এর সঙ্গে অনুপ্রবেশ একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই অনুপ্রবেশ ইস্যুতে আজকে তৃণমূলকে এবং বিরোধীদের নিশানা করেছেন এই বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অনুপ্রবেশকারীদের জন্য বিরোধীরা বাংলার কথা আলাদাভাবে বলেছেন, রেড কার্পেট বিছিয়ে রাখা হয়। দেখুন, राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो विदेशी नागरिक तय करेंगे क्या? बीएसएफ सीआईएसएफ कार রাখাতে থাকে অমিত শাহ রাতে। ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে এখন চূড়ান্ত তৎপরতা। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই আবহে এরাজ্যে বাগযুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে অনুপ্রবেশ ইস্যু। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূলকে নিশানা করছে বিজেপি, অন্যদিকে মোদী সরকার অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বলে অভিযোগ করছে তৃণমূল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের অনুপ্রবেশ নিয়ে রাজ্য প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। जहां फिजिकली भौतिक स्वरूप में फेंस लगाना संभव ही नहीं है, वहां पर 24 घंटे निगरानी भी संभव नहीं हो पाती। मगर घुसपैठिया घुसकर सबसे पहले कहां आता है? कोई गांव में तो जाएगा। वो गांव का पटवारी क्या करता है? पटवारी को क्या मालूम नहीं पड़ेगा नए 25 लोग गांव में आ गए हैं? थाने को मालूम नहीं पड़ेगा? পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। অনুপ্রবেশকারী মানে অন্য দেশ থেকে যারা ভারতবর্ষে এসছে, তো ভারতবর্ষের সীমানা ক্রস করে যদি এসে থাকে, সেই সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কার? ওই অমিত শাহের। অমিত শাহ তার মানে ফেল করেছেন সীমানা পাহারা দিতে। এরপর পশ্চিমবঙ্গের নাম করে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। क्यों गुजरात से घुसपैठ नहीं उठा है? क्यों राजस्थान से नहीं होता है? क्यों अब आसाम में रुका हुआ है? क्योंकि वहां पर भारतीय जनता पार्टी की सरकारें आई है। घुसपैठ इसलिए हो रही है कि बंगाल और झारखंड में पटवारियों को और थाने को सूचना है कि लाल जाजम बिठाकर इनका स्वागत करिए, हमें वोट देते। 2014 থেকে তো ওরাই হাতে রয়েছে, ওদের হাতেই তো ইলেকশন কমিশন রয়েছে। করেছে কারা? বিএসএফ সিআইএসএফ কার হাতে থাকে? অমিত শাহ হাতে। তাহলে অমিত শাহ একটা অযোগ্য মন্ত্রী। অমিত শাহ তাহলে একটা অযোগ্য মন্ত্রী, হোম মিনিস্টার, যার সময় বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে। অমিত শাহর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে সিপিএম ও কংগ্রেসও। 2024 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। উনি কি বিদেশিদের ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? যাদের দ্বারা উনি নির্বাচিত হয়েছেন সেই লিস্টটা ফেলে দিন,
তারপরে কারা কারা বাড়তি অনুপ্রবেশকারী হলো ধরে বার করে দিন। যা ওর করার কথা সেটা উনি করতে পারছেন না, সেটা মানুষের ঘাড়ে ফেলে দিচ্ছেন। প্রথমেই তো অনুপ্রবেশকারী যদি বার করতে হয় তাহলে তো এতদিন ধরে আমরা বলছিলাম মতুয়া সম্প্রদায় তারা ভোট দিতে পারেন, তারা সাংসদ নির্বাচিত হতে পারেন, তারা দেশের নাগরিক, আর তাদেরই নিয়ে তো ছেলেখেলা করছেন। তো প্রথমেই শান্তনু ঠাকুরকে তো বাদ দিই, বিজেপি গৃহযুদ্ধ লাগাতে চাইছে, এই নির্বাচনে ভয় পেয়েছেন, মানুষ ওদের গ্রহণ করছে না। অনুপ্রবেশে মদত দিচ্ছে কারা, অনুপ্রবেশে লাভ হচ্ছে কাদের, অনুপ্রবেশের দায় কার, দরজার মধ্যেও সেই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একটা কথা আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা দায়টা কার? দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন যে অনুপ্রবেশকারী যদি এত প্রবেশ করে থাকে সেটা রাজ্য জানে না, থানা বা স্থানীয় সরকার জানে না, ফলে দায়টা সম্পূর্ণ রাজ্যের। তৃণমূলের তরফে বক্তব্য, এই 2216 কিলোমিটার যে বাংলা এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত, সেটা সুরক্ষা করার দায়িত্ব বিএসএফের। আমি বলছি কোথাও না কোথাও মধুজা এই দায় নিয়ে চাপানুতর চলছে, আর এর ফাঁক গলে যে অনুপ্রবেশকারীরা ঢুকে যাচ্ছে তারা কোথায় কোথায় তোমার আমার চারপাশে ছড়িয়ে রয়েছে আমরা কেউ জানি না। এটা শুধু আমাদের বাংলার, আমাদের দেশের অর্থনীতির প্রশ্ন নয়, আমাদের রাজ্যের, আমাদের দেশের সুরক্ষা একটা স্টেক হয়ে যাচ্ছে এই চাপানুতরের মাঝে। না, আমার প্রথম কথা হচ্ছে যে আমি ওই একটা বিষয়ের সঙ্গে বিশ্বনাথদার বলা একটা বিষয়ের সঙ্গে একদম একমত। সেটা হচ্ছে যে এই গোটা এসআইআরটাকে ঠেলে দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারী এই বলে গোটা এসআইআরটাকে একেবারে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এসআইআর তো সেটা নয়, একটু বাড়তি ঘর ঝাড়ামোছা করতে হবে, এটা তো এসআইআর। আসলে এসআইআর মানে একবারের জন্যেও কেন অমিত শাহের মুখ দিয়ে বেরোচ্ছে না যে ডাবল এন্ট্রি, শিফট ভোটার, লেফট ভোটার, ডেড ভোটার এই প্রত্যেক বুথে প্রায় গোটা 50 করে রয়েছে, গড়ে প্রত্যেক বুথে রয়েছে, কেন সেইটার কথা একবারও বলছে না? কেন শুধুমাত্র ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী এর মধ্যে হচ্ছে গোটাটাকে আটকে রাখতে চাইছে? এইটা আসলে বুঝতে হবে আমাদেরকে যে এই বিতর্কটার মধ্যে রেখে দিয়ে আসলে ভোটার লিস্টের ক্লিনজিংয়ের যে কাজটা আসলে হওয়ার কথা সেটা হবে না। আসলে কিছু গরিব মানুষ যাদের হাতে সম্পূর্ণ ডকুমেন্ট থাকে না, কোনোদিন থাকে না, কখনোই থাকে না, সম্ভব নয় থাকা, এবং এই যে ধরুন উত্তরবঙ্গের বন্যা ভেসে গেল, একটা কাউকে বলতে শুনলেন? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিজেপি, তৃণমূল কাউকে বলতে শুনলেন এই যে কেন্দ্রীয় এই যে উত্তরবঙ্গ বন্যায় ভেসে গেছে, এই যে হচ্ছে মুর্শিদাবাদের নদী ভাঙন, মালদাতে নদী ভাঙন, ঘাটালে প্রত্যেক বছর বন্যায় মানে বর্ষাকাল এলে ঘাটালটা একেবারে একটা অবরুদ্ধ এলাকায় পরিণত হয়। এই জায়গাগুলোতে দাঁড়িয়ে যে মানুষের প্রতিবার হচ্ছে ঘর ভাঙে আর ঘর ভাসে, সংসার ভাসে যার প্রত্যেক বছর, তার জন্য কি হবে? সে নিজের জীবন বাঁচিয়েছে না কাগজ বাঁচিয়েছে? না না, সে তো মুখ্যমন্ত্রী একেবারে উত্তরবঙ্গে গিয়ে বলেছেন যাদের কাগজপত্র হারিয়ে গেছে রাজ্য সরকার করে দেবে। মুখ্যমন্ত্রীর কথা ছাড়ুন, মুখ্যমন্ত্রী তো এখানে হচ্ছে যে একটু মনে করে বলতে সুবিধা হবে। হুমায়ুন কবির, তুমি একটা বিষয় খেয়াল করেছো, তিনি বলছেন উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতাও যাচ্ছেন, এই যে অর্থাৎ, কিন্তু মানুষ তারা তো অবহেলিত থেকে যাচ্ছে, তাদের কথা কি কেউ ভাবছে? যেটা বলেছে মুর্শিদাবাদে নদী ভাঙন হচ্ছে, সেইখানে দুর্গতদের দেখতে কেন আসছেন না কেউ, উত্তরবঙ্গে দেখতে যাচ্ছে? না না, সে তো ওদের আছে, ওখানে গেলে একটু বেশি টিআরপি পাওয়া যাবে, ও আমরা এতদিনে জানি। যেখানে যেখানে আসলে মানুষের ঘর ভেঙেছে সেই পর্যন্ত গাড়ি যাচ্ছে না, ও এতদিনে দেখা হয়ে গেছে, সবাই জানেন পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু আমি যে কথা বলছি সেটা মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী আজ এক কথা বলেন, কাল এক কথা বলেন। এই 2002 সালের পরে যখন এসআইআরটা হয়ে গেল, তারপরে দাঁড়িয়ে, তখন তো উনি বিজেপি সরকারের মন্ত্রী, সেই সময় দাঁড়িয়ে পার্লামেন্টের ওয়েলে দাঁড়িয়ে তিনি একদম কাগজ ছুঁড়ে মেরেছিলেন, একটা অসম্ভব নাটক করেছিলেন। কি বলেছিলেন, কি হয়েছিল আসলে ঘটনা? ওপার বাংলাতেও হচ্ছে যে আছে, ওপার বাংলাতেও একই নামের লোক আছে, এপার বাংলাতেও একই নামের লোক আছে, সেইটা নিয়ে নাটক করে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। ওসব আমাদের মনে আছে। ওনার আজকে এক কথা, কালকে আরেক কথা, এসব উনি বলেন। আর জিটিএ নিয়ে যখন হচ্ছে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, একটা গোটা টাইপ করা চিঠি, সেই চিঠির নিচে একদম হাতে লেখা থাকে হ্যাপি দিওয়ালি টু ইউ।
আপনারা হাতে লেখা এই গোটাটা গটআপ গেমের দিকে যাচ্ছে নাকি ভোটার লিস্ট আসলে ঝাড়াই বাছাই না করে অনুপ্রবেশকারী বলে শুধুমাত্র ভীতি তৈরি করা। আচ্ছা, অনুপ্রবেশকারী যদি রোখা হয় বাদ যায় তাহলে তোমার আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, আমরা এটা অনেক দিন আগে ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারীটা এসআইআর এর এজেন্ডা নয়, শুধুমাত্র অনুপ্রবেশকারী এসআইআর এর এজেন্ডা নয়। বৈষ্ণবদা, আমি একটু বৈষ্ণবদার রিঅ্যাকশন নেব। হ্যাঁ বৈষ্ণব, আসলে বামফ্রন্ট বা সিপিএম এর প্রবলেম হলো ওরা সব কিছুর মধ্যেই একটা মুখ্যমন্ত্রীকে ঠেস দিয়ে কথা বলতে ভালোবাসেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের কাছে গেলেন, ত্রাণ পৌঁছে দিলেন, পাশে গিয়ে দাঁড়ালেন এবং ওনার মুখ্যমন্ত্রী মানুষের পাশে বৈষ্ণবদা তখন উনি বলেননি, হুমায়ুন কবির বলেছেন, তৃণমূল বিধায়ক বলেছেন। আমি তো স্টুডিওতে সিপিএম কে বলতে শুনলাম, আপনি তো সিপিএম এর কথাটাকে কেন আমাকে বলতে দেবেন না? সিপিএম ওদের তো এক গ্লাস ভাত বেশি খায়, মুখ্যমন্ত্রী গালাগালি না করলে ওদের চলে না। আমার কথা হলো যে এই জন্যই ওনাদের অবস্থা এই জায়গায় গেছে। আর কিসের জন্য একটু লিস্ট করে দেবেন আপনি? আচ্ছা এক সেকেন্ড মধুজা, বৈষ্ণবদাকে বলতে দাও। এইটা তো একদম ফ্যাক্ট, আপনিও জানেন বৈষ্ণবদা যে 2005 সালে 4 আগস্ট পার্লামেন্টে দাঁড়িয়ে তখন ডেপুটি স্পিকার যিনি ছিলেন তার দিকে কাগজ ছুড়ে দিয়েছিলেন, কাঁদতে কাঁদতে তারপর নিজের আসনে বসেছিলেন। মূল বক্তব্য কি ছিল? এই যে অনুপ্রবেশ ঘটতে সেটা নিয়ে তাকে বলতে দেওয়া হয়নি, তখন এনডিএর তিনি সাংসদ। আজকে অন্য রোল প্লে করছেন কেন? আমরা সারা জীবন ভোটার লিস্টের ব্যাপারে বলে এসেছি, ভোটার লিস্টে বৈজ্ঞানিক রিগিং, সায়েন্টিফিক রিগিং সিপিএম আমলে হয়েছে। একই বুথ এবং একই সিরিয়াল নাম্বারে ভোট দিত, সেটাই সিরিজ বেরিয়েছে একটা কাগজে। ওনাদের কিন্তু সেটা বলার নেই। মুখ্যমন্ত্রী চিরদিনই ভোটার লিস্টের সংশোধনের কথা বলেছেন এবং আজকেও জেনুইন ভোটের উপর জিতেছি। 2011 সালে আমরা জিতেছি জেনুইন ভোটের উপর, আমরা কারণ অনুগ্রহ নিয়ে জিতি। তাহলে তো আপত্তি থাকার কথা নয়। তাহলে আপনারা যদি বলছেন জনাদেশ ভোটার লিস্টে গরমিল করেন তাহলে অসুবিধাটা কথা আপনি তো বৈধ ভোটার বিহারে যখন 2000 যে আপত্তি জারি ছিল, পরে কিন্তু আমরা দেখিনি বিরোধীদের সেই আপত্তি আসবো রিগিং হয়েছে। জালিয়াতি করেই জিততো, সবাই জানে সেটা। 34 বছর ছিল দেখুন ভোট এলেই এই এসআইআর সিএ বলতে দিন একটু, সিএ এসআইআর এই ইস্যুগুলো নিয়ে এত জোরালো হয়ে ওঠে, এত আবেগ তখন, এত বিষয়গুলো ঘন হয়ে ওঠে। কিন্তু মানুষের যে রোজগারের সমস্যা, এই যে চাকরি চলে যাওয়া, এই যে দুর্নীতি, সেগুলো তো পেছনের সারিতে চলে যায়। এটা কি একটা কৌশল? দেখুন একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে তার ক্রমশ তার যে বক্তব্য সেগুলোকে পাল্টিয়ে দিয়েছেন। 2004-05 সালে এক কথা বলেছেন, এখন উনি বলেন ওরা আর বাংলাদেশি নয়। এখন এই যে অথচ আপনি কাকে বলবেন? অধীর চৌধুরী এই 25 অক্টোবরের প্রথম দিকে উনি বলেছেন যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে, মুর্শিদাবাদের এক্সটেন্ডেড বাংলাদেশের দিকে যাচ্ছে। উনি ওইখানকার রাজনীতিবিদ, কংগ্রেস রাজনীতিবিদ, উনি একথা বলছেন। তার মানে অনুপ্রবেশ কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। নর্থ 24 পরগনায় 65% দেখা গেছে মিসম্যাচ হয়েছে ম্যাপিংয়ের সময়ে, যেটা 35% মিলছে আগের 2002 সালের সঙ্গে, 35% মিলছে, 65% নতুন ভোটার, 51% তো বহু জেলায় হয়েছে। এটা কি সম্ভব? এটা হতে পারে কখনো? মানে ডেড ভোটার, লেফট ভোটার, পার্মানেন্টলি লেফট ভোটার, এসব ছেড়েও এই যে অনুপ্রবেশ, এই যে সমস্যাটা এটা যে আছে, এটা কিন্তু অধীর চৌধুরী জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মোহাম্মদ সেলিম জানেন, প্রত্যেকে জানেন। কিন্তু এটা নিয়ে কথা হয় না কেন? এইটা নিয়ে কথা বলতে কি এটা আন্ডার দ্য কার্পেট কোনো ইস্যু যেটা নিয়ে কথা বলা যাবে না? প্রথম নম্বর। এবং দ্বিতীয় নম্বর, এটা নিয়ে যদি কথা বলতে হয় তখন শুধুমাত্র এটা নিয়েই কথা বলতে হবে, আর কোনো কিছু নিয়ে বলা যাবে না। অর্থাৎ এই যে ডেড ভোটার, লেফট ভোটার, সিপিএম তো বলছেই, এখানেও বললো, আমরা কালকেও সুজন চক্রবর্তীর কথা শুনেছি যে তিনি বলেছেন পরশুদিন, যে তিনি বলেছেন যে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি যখন কাজ করতে যাচ্ছে তখন কি করছে আপনি বলুন তো? পুশব্যাক যাদের করে দিচ্ছে তারা সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট বলছে যে না, ওদেরকে তোমাকে ইমিডিয়েটলি ফেরত হবে এবং অন্তঃসত্ত্বা নারী এখন বাংলাদেশের জেলে বসে আছে। কেন কেন থাকবে? তুমি যদি দেখে আধার কার্ড যাচাই করে কোনো একটা ঘুষবেটিও, যার কথা অমিত শাহজি বলছেন,
তাকে তুমি বার করো, আমাদের অসুবিধা নেই। কিন্তু একটা করে 3-4 লোককে বার করে দিচ্ছে, তারা কাঁটা জলের মধ্যে আধা কাপ হাঁটু ইয়ের মধ্যে বসে থাকছে, 10 দিন বাদে তাকে বাংলাদেশ খেতে পাচ্ছে না, বাংলাদেশের সৈনিকরা ধরে নিয়ে চলে যাচ্ছে জেলে। এখনো সেই অন্তঃসত্ত্বা মহিলা হাইকোর্টে অর্ডার পাওয়া সত্ত্বেও তারা তাদেরকে নিয়ে আসতে পারেনি কেন? এই ধরনের ঘটনা যদি ঘটে তখন সিরিয়াস সন্দেহ হয়। তাহলে একটা ধর্মের উপর রবীন্দ্রনাথ বাবু, আমরা এই ছবি দেখিয়েছি প্রতিবেদনে, উত্তরবঙ্গে মানুষজন নিজের ভিটেমাটিটুকু যখন জলে ডুবে গিয়েছে ওই অবস্থায় বেরিয়ে আসার সময় এই প্রমাণপত্র জোগাড়ে ব্যস্ত, সেই কাগজপত্রগুলো নিয়ে বেরোতে ব্যস্ত, এমন ছবিও ধরা পড়েছে, যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় কোনোভাবে। হ্যাঁ, এইটাই তো আশ্চর্যের ব্যাপার। এমন একটা জায়গায় লোককে নিয়ে গেছে যে সবার মনের মধ্যে, আমি তরুণজ্যোতি আছে আমার সঙ্গে, বিজেপি নেত্রীদেরও কথা হচ্ছে, তাদের ছেলেমেয়েরা বিদেশে আছে, তারাও ভয় পাচ্ছে যে তাদের নাম বাদ চলে যাবে। এরকম একটা জায়গায় যাবে কেন? যে একটা ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নজরদারিতে কাজ করছে, সেখানে এত সন্দেহ আমাদের আসবে কেন? সন্দেহের কারণ হচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী চিৎকার করে যাচ্ছেন 1.5 কোটি লোককে আমরা বার করে দেবো, 1.5 কোটি লোককে বার করে দেবো, উনি জানবেন করতে। দেখুন, এই স্বচ্ছতার অভাবে কিন্তু সংশয়ের জন্ম দেয়। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই ধরুন এসআইআর, তার সঙ্গে এনআরসিকে জুড়ে দিচ্ছেন, তৃণমূলের তরফে জুড়ে দেওয়া হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি চালু করতে চাইছে বিজেপি। উল্টো দিকে আবার সিএ ক্যাম্প, যেটা বিজেপির তরফ থেকে পুজোর পর জোর কদমে শুরু হয়ে যাবে, রাজ্যে অন্তত 700টি ক্যাম্প সিএ নিয়ে করতে চলেছে বিজেপি, এই খবরও পাওয়া যাচ্ছে। দেখুন, সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড। যতবার এনআরসি বলবে, যতবার সিএএ বলবে, যতবার এসআইআর বলবে, তত ভোট বিজেপির কমবে কমবে কমবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। এই আবহে আবার ফিরে এলো সিএএ প্রসঙ্গ। এই নিয়ে তৎপর হয়েছে বঙ্গ বিজেপি। দীপাবলির পর রাজ্য জুড়ে সিএএ সহায়তা ক্যাম্প করতে চলেছে বিজেপি ও তাদের সহযোগী সংগঠনগুলি। অল ইন্ডিয়া বিজেপির কাছে রাম মন্দির যেমন একটা ইস্যু, ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট, সেরকম সিএটা হচ্ছে আমাদের বাংলার বিজেপির ক্ষেত্রে ইট ইজ রিলেটেড টু আওয়ার হার্ট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড, যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব, কারণ তাদের যাবার জায়গা নেই। সেই সিএ ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো প্রয়োজনে, এবং সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সঙ্গে এনআরসি কে জুড়ে আক্রমণ শানিয়েছিলেন। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে বাংলাদেশি হিন্দু মুসলমানের কথা। বাংলাদেশের মুসলমান, এরা ভারতীয় নয়, এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু ভারতীয় মুসলিম যারা, তাদের কোনো চিন্তা নেই। এই আবহে রাজ্য জুড়ে সিএএ সহায়তা ক্যাম্প করতে চলেছে বিজেপি। প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের আগে মতুয়া ভোট নিশ্চিত করতে কি এই কৌশল? যদিও বিজেপির এই কর্মসূচিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। মুশকিলে পড়ছে বিজেপি। এক গলায় এসআইআর নিয়ে চিৎকার করছে, নাম বাদ দেওয়া হবে, ওই রাস্তাতেই আমরা ক্ষমতায় আসব, কারণ নিজেদের সংগঠন নেই, নিজেদের শক্তিতে জিততে পারবো না, এসআইআর করতে হবে তবেই জিতবো। আর এখন দেখছে এসআইআর করতে গেলে আবার ডাবল ট্রাবল, আরও বেশি প্রবলেমে চলে যাবে। তাই জন্য এখন সিএএ নিয়ে যদি আবার জিগির তুলে কিছু ক্যাম্প ফ্যাম্প করা যায়। বিজেপি সূত্রে খবর, কালীপুজোর পর রাজ্য জুড়ে 700টি সিএএ সহায়তা ক্যাম্প করার ভাবনা চিন্তা চলছে। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ধরুন, এই যে এসআইআর বা সিএ সবটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলে বিজেপির তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। কীরকম? এক হচ্ছে এসআইআর করে যারা তৃণমূলের ডেডিকেটেড ভোট ব্যাংক, বৈধ ভোটার যারা রয়েছে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। তারপরে সিএ করে একেবারে একটা নিজস্ব ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা, হিন্দু জিগিরকে আবার জাগিয়ে তুলে। অর্থাৎ এই এসআইআর এবং সিএ করে আসলে 2026-এ ক্ষমতায় আসার তোমরা একটা পথ তৈরি করতে চাইছে। আমি বক্তব্য শুনছিলাম, আমাদের খুব প্রিয় কচুবন দাদা, জয়প্রকাশ দার বক্তব্য শুনছিলাম। ওনাকে দেখে মনে হলো যে কলকাতার রাস্তায় গিরগিটি যেগুলো আছে সেগুলো সুইসাইড করে নিয়েছে। তারা ভাবছে এ তো আমার থেকেও বেশি তাড়াতাড়ি রং পাল্টায়, তো এর কথা কি আমরা বেঁচে থাকার কি রাইট আছে?
দেখো খুব সিম্পল কথা বলি, সিএ সাথে মুখ্যমন্ত্রী আমাদের এনআরসিকে মেশাচ্ছে। এনআরসি সম্পর্কে কোনো চিন্তাভাবনা ইতিমধ্যে নেই, পার্লামেন্টে দাঁড়িয়ে মিনিস্ট্রি ক্লিয়ার করে দিয়েছে। সিএ এবং এনআরসিকে গোলাচ্ছে এটা ভয়ের জিগির করার জন্য। ফ্যাক্ট, 1947 সালে যখন দেশ ভাগ হয়, যে মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষকে নিজের দেশ মনে করে চলে যায়নি, এই দেশটাকে ভালোবেসে থেকেছে, যার বাবা মা পূর্বপুরুষের কবর এই মাটিতে আছে, তারা ভারতীয়, তাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে না। এক্ষুনি বৈশাখা বলছিলেন যে সাইন্টিফিক রিগিং, দেখো সাইন্টিফিক রিগিং হতো তো এই সময়, এখন যেটা হচ্ছে প্ল্যান চেঞ্জ। সেটা তো বলছি, অমুসলিম যারা তাদের তোমরা নাগরিকত্ব না, সেখানে হচ্ছে প্ল্যান চেঞ্জ হচ্ছে। প্ল্যান চেঞ্জ হচ্ছে কিরকম, উন্নয়নের যজ্ঞে মানে অনুপ্রাণিত হয়ে ভূতেরা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট দিয়ে যাচ্ছে। ভূতের ভয়ে ভোটে জেতার এত আশা কেন? অত এই মানে ডিস্ট্রিক্ট কেন দেখছো? কলকাতা তোমাদের স্টুডিও থেকে পাশে গুলশান কলোনি, মানে 1,500 ভোটার, ওখানে 1,500 ভোটার, 1,500 ভোটার, আর লোক সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ। এরা কারা? আমার প্রশ্ন হচ্ছে এরা কারা? আর স্যার একটা কথা বললেন, রবীন্দ্রনাথ স্যার, যে সুইটি বিবিকে নিয়ে কথাটা হচ্ছিল। দেখো সুইটি বিবিকে বাংলাদেশে রিপোর্ট করা হয়েছে, বাংলাদেশ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে। যদ্দূর জানি ওটাকে হাইকোর্টে অর্ডারটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে, দ্যাট ওয়াজ পাসড উইদাউট জুরিসডিকশন। যতদূর আমি জানি ওটা আন্ডার চ্যালেঞ্জ, এসএলপি প্রেফার হয়েছে। সুতরাং বাংলাদেশ যাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নাগরিক হিসাবে, তাকে নিয়ে আলোচনার কিছু 2%। আমি একটা কথা বলি, এই যে গোটা ব্যাপারটাকে এরা একটা মুসলিমদেরকে সবসময় কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। উত্তরবঙ্গে দেখলাম শুভেন্দু অধিকারী বলল যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা আমাদের গায়ে হাত দিয়েছে। যে কোনো ঘটনা ঘটছে সেটাকেই হিন্দু মুসলিম ভাবে ভাগ করছে। আজকে আপনি সোনালী বিবি, সুইটি বিবির কথা বললেন, যারা বাংলাদেশের জেলে রয়েছে, তাদের অন্তঃসত্ত্বা মহিলা, তাকে জেলের মধ্যে অন্তঃসত্ত্বা অবস্থায় থাকতে হয়েছে, সেটা বলা হচ্ছে বলে ওনার গায়ে লাগছে যে আপনি তাকে জোর করে বার করে দিয়েছেন ফরেনার্স অ্যাক্ট দেখিয়ে, তাকে পুশব্যাক করে বার করে দিয়েছেন। পরবর্তীকালে হাইকোর্ট বলে যে এই বার করাটা অন্যায় হয়েছে, বাংলাদেশ কোর্টও বলেছে তাকে ভারতে ফিরিয়ে দিতে হবে। সেই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে উনি এই নক্কারজনক কথাগুলো বলছেন। বাংলাদেশ কোর্টে আপনি দাঁড়িয়েছিলেন? জানেন না, খবরের কাগজে মাঝে মাঝে কথা বলুন। প্রতিটা কথায় সোনালী বিবি, সুইটি বেবি, এই দুটো মানুষের কাগজপত্র যেমন করা হচ্ছে, যে অভিযোগ করছে, বৈষম্যতা আবার প্রত্যাবর্তনও হচ্ছে। কোথায় কার প্রত্যাবর্তন হচ্ছে? এবার দেখুন অন্য এক প্রত্যাবর্তনের কাহিনী আপনাদের সামনে রাখছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের 48 ঘন্টার মধ্যে এনকেডি এর চেয়ারম্যান হলেন, অর্থাৎ সরকারি পদপ্রাপ্তি হলো শোভন চট্টোপাধ্যায়। এবার কি তাহলে সরকারিভাবে তৃণমূলে ঘর ওয়াপসির পালা? এই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। অতীতকে মনে রেখে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে চলাটা আমি মনে করি শ্রেয়। বিজেপি এখন অতীত, বর্তমানে ফের রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হয়েছে। শুক্রবার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। এবার শোভন চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা? পলিটিক্স আর অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোর মধ্যে আপনাদের বহু প্রশ্ন আছে। সামনের দিন দেখবেন যে কি কি বিষয় ঘটতে চলেছে। ঘটতে চললেই মানে ঘটতে চলবে বলে মানে ভবিষ্যৎবাণী করে কেন খবর করতে যাবেন? এই যে আজকে একটা জিনিস নোটিফিকেশন হয়েছে, আপনারা খবর নিচ্ছেন, এটাই থাকুক না, এটাই তো ভালো। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায় একসময় ছিলেন তার কিচেন ক্যাবিনেটের সদস্য। কলকাতার মেয়র ও রাজ্য সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু 2019 সালের লোকসভা ভোটে বিজেপি প্রায় তৃণমূলের ঘাড়ের কাছে উঠে আসার পর পরিস্থিতি পাল্টাতে শুরু হয় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। আর সেই দলে নাম লেখান শোভন চট্টোপাধ্যায়ও। মেয়র মন্ত্রী পদে ইস্তফা দিয়ে দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম লেখান বিজেপিতে। 21-এর বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারেও নামেন, কিন্তু সেই নির্বাচনে বিজেপি 200 আসনের টার্গেট নিয়ে নেমেও 77-এই আটকে যায়। এরপর বিজেপির সঙ্গে শোভন বৈশাখীর দূরত্ব বাড়তে থাকে। দলের কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি, বরং কখনো ভাইফোঁটায় মুখ্যমন্ত্রীর বাড়িতে, কখনো নবান্নে, কখনো আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে দেখা যায় শোভন বৈশাখীকে। আপনার কি এখন মনে হয় এই 2025-এ এসে যে 7 বছর আগে যেভাবে আপনি মেয়র পদ ছেড়ে দিয়েছিলেন, একাধিক মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়েছিলেন এবং পরে দলটাই ছেড়ে দিলেন, বিজেপিতে চলে গেলেন, এই গোটা পর্বটা আপনার জীবনে ভুল ছিল? না না, ঘটনা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে যাওয়াটা আমার
সবচেয়ে বড় ভুল বলুন, অন্যায় বলুন, এবং সেটা তো আমি প্রকাশ্যেই আমার ভুলটা স্বীকার করছি, দ্যাট ইজ দ্য হিমালয়ান ব্লান্ডার। 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপর বুধবার বিমান ধরে উত্তরবঙ্গে পৌঁছে যান শোভন চট্টোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর তার 48 ঘন্টার মধ্যেই প্রশাসনে কামব্যাক। একেবারে কলকাতার পাশে এনকেডি এর চেয়ারম্যান, পৌরসভার মেয়র, অ্যাজ ওয়েল অ্যাজ ববিদা হলো রাজ্যের পৌরমন্ত্রী। সামগ্রিকভাবে পরস্পরের পর্যালোচনার মধ্যে দিয়ে কাজ হবে। কলকাতার 100 বছরের পুরনো শহর, আর এটা হলো নতুন শহর। এর রাস্তার পরিসর থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমার সামনে আসবে। একে সেই শহরের পরিকাঠামোর উন্নয়ন এবং এটাও প্র্যাকটিক্যালি একটা পৌর পরিষেবা দেওয়া। তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি থেকে তৃণমূলের কাছাকাছি। শোভনের রাজনৈতিক গতিপথ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। মুখ্যমন্ত্রীর সাধের কানন, তিনি অনেকদিন মাঝখানে বিজেপি করেছেন। তখন কিন্তু শোভন চ্যাটার্জি বলেছিল যে আমি তো সাক্ষী, আরএসএস এর পরামর্শে বিজেপির ঘরে তৃণমূল তৈরি হয়েছে। আমি জানি না মুখ্যমন্ত্রী সেসব আর মনের মধ্যে রাখবার চেষ্টা করেন কিনা। শোভন চট্টোপাধ্যায়ের দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে কলকাতা কর্পোরেশন চালানোর, বিভিন্ন মন্ত্রক চালানোর, এবং তিনি একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রশাসক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে এবং তিনি যে সাফল্য পাবেন সেখানে, এই নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। জোড়া ফুলের বাগানেও কাননের কামব্যাক হতে কত দেরি, সেই চর্চায় এখন চলছে বিভিন্ন মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, শোভন চট্টোপাধ্যায় তিনি বলছেন বিজেপিতে যাওয়া আমার হিমালয়ান ব্লান্ডার। অবশ্যই তরুণজ্যোতি প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে বিশ্বনাথ দা আপনার কাছে আসবো। 2021 সালে যিনি বিজেপির হয়ে প্রচারে নেমে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ শানিয়েছিলেন, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য এই শোভন চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সমস্ত দফতরের দায়িত্বে ছিলেন এই শোভন চট্টোপাধ্যায়। সুতরাং তাকে নিয়ে কৌতূহল হবে না তো কাকে নিয়ে হবে? আর সেই শোভন চট্টোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর বলছেন মেঘ থেকে জল আসবে। তাহলে জল বিজেপির ঘর থেকে এবার তৃণমূলে। শুধু তাই নয়, মানে এই এনকেডি এর চেয়ারম্যান পদ পাওয়ার সঙ্গে সঙ্গে 2026 একটা নতুন চমক তাহলে অপেক্ষা করছে। 21 সালে যদি বিজেপি ক্ষমতায় আসতো তাহলে শোভন কি সত্যি তৃণমূলে আসতো? বা যারা আজকে বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, যদি সত্যি 21 সালে বিজেপি ক্ষমতায় আসতো তাহলে সেই সমস্ত রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এরা কি সত্যি আবার ফিরতো, ঘর বাপসি হতো? না, পাওয়ারের জন্য, অর্থাৎ 2018 লোকসভা 19-এর লোকসভা নির্বাচনে দেখলেন যে বিজেপির সম্ভাবনা আছে, তাই তখন শোভনবাবু চলে গেছিলেন বিজেপিতে, যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ক্ষমতার সাথে থাকবো। রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন চার্টার বিমান করে। মানে ক্ষমতার সাথে এদের সম্পর্ক নীতি নৈতিকতার প্রশ্ন নয়, এটা এক। দ্বিতীয় যেটা, যে তোমরা ঘর বাপসির কথা বলছো, চমকের কথা বলছো, চমক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে যেদিন বৈঠক হয়ে গেছে সেদিনই আমি তোমার চ্যানেলে বলেছিলাম যে উনি এখন প্রশাসনিক বা দলের মধ্যে ঢুকে গেলেন। এই কারণেই কথাটা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূল কংগ্রেসের যেটাই নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটির মানে পদ, সেটাই তৃণমূল কংগ্রেসেরও পদ। এখানে মানে তৃণমূল কংগ্রেস যেহেতু প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পলিটিক্সের মধ্যে কোনো তফাৎ করে না, ফলে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো পদে জয়েন করা মানেই হলো তৃণমূলের পতাকা ধরে নেওয়া বা তৃণমূল কংগ্রেসের একদম আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়া। যেহেতু আমরা মনে করি যে পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সামান্যতম পার্থক্য রাজ্য রাজনীতিতে নেই, ফলে শোভন চলে আসলেন। কেন চলে আসলেন? একটা তো আমি মনে করি যে পুরো প্রশাসনের অভিজ্ঞতা ওনার আছে, যেটা গত 15 বছরের শাসন করবার পরেও তৃণমূল কংগ্রেস দ্বিতীয় আরেকটা শোভন তৈরি করতে পারেনি, যার মধ্যে পুরো পরিষেবা নিয়ে কোনো জ্ঞান থাকতে পারে বা পরিচালনা করতে পারে। এমনকি ববি হাকিমও বারবার ফেল করছিল কলকাতা কর্পোরেশন পরিচালনার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা, সেটা হলো পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে আছে। বেহালা পশ্চিম কেন্দ্র একটা বড় কেন্দ্র, সেই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকবে শোভনের, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেক স্বস্তির হবে। তার কারণ বেহালা পশ্চিম তাকে দিয়ে পূরণ করবে। পূর্বতে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় রয়েছেন,
ফলে পশ্চিমের প্রার্থীর প্রশ্নটা যখন আসবে, শোভনবাবু ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট নাম হয়ে উঠবে, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলবন্দী হয়ে আছেন দুর্নীতির দায়ে। ফলে তৃণমূল মানে প্রথমত একটা নীতি নৈতিকতার জায়গা থেকে এই দলবদলগুলো হয়নি। খ হলো যে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক মানে পুরো প্রশাসন পরিচালনার অভিজ্ঞতার অভাব যেটা বারবার ফুটে উঠেছে, সেখান থেকেই শোভনবাবুর ঘর বাপসির আরেকটা তাগিদ ছিল তৃণমূল কংগ্রেসের। আর দ্বিতীয় হলো পার্থ চট্টোপাধ্যায় যেহেতু জেলবন্দী, বেহালা পশ্চিমে কে প্রার্থী হবে সেই সম্ভাবনার জায়গাটাও কিন্তু আমার মনে হয় তৃণমূলের নেতৃত্ব নিশ্চয়ই বিচার করেছে। ফলে সব মিলে তুমি যদি লক্ষ্য করো, ডেফিনেটলি আমরা জানতাম যে ফিরে আসবেন, কবে ফিরে আসবেন সেটা হয়ে গেল একেবারে। আমি বলছি ফিরে আসবেন সেটা তো তিনি সরকারি পদপ্রাপ্তি হলো, কিন্তু দলে কবে ফিরবেন সেটা নিয়ে কৌতূহল রয়ে গেল। খুব দ্রুত হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমি এখানে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে একটু অন্য দিক থেকে আসতে চাইছি। দেখুন, এতদিন পর্যন্ত আমরা কোন ছবিটা দেখে অভ্যস্ত? ধরুন দলে কারোর পদপ্রাপ্তি হচ্ছে, অন্য দল থেকে তৃণমূলে আসার পর, বা সরকারি পদপ্রাপ্তি হচ্ছে, সেটা তো তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর। এক্ষেত্রে দেখুন এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন হয়নি, তার আগেই কিন্তু সরকারি পদপ্রাপ্তি হলো। আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিই। ইনি হচ্ছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি তৃণমূলে যখন যোগ দিলেন তার 3 দিনের মাথায় তাকে উইমেন ডেভেলপমেন্ট আন্ডারটেকিং এই পদটা একেবারে সরকারি পদ দেওয়া হলো। আমি বলছি বৈশ্বনাথ, আপনি মানবেন যে বিজেপি ত্যাগের পর নিঃসন্দেহে শোভন চট্টোপাধ্যায়ের প্রয়োজন থাকতে পারে? কত দ্রুত তিনি তৃণমূলে ফিরবেন বা দল তাকে গ্রহণ করবে রাজনৈতিক কারণে। তৃণমূলের বাড়তি আগ্রহটা কি কারণে? যে তাকে অত্যন্ত দ্রুত দলে নিতে হবে, এবং সেই আগ্রহের কারণে তাকে দ্রুত সরকারি পদ দেওয়া হলো। তৃণমূলের এখানে কি স্বার্থ থাকতে পারে? আমি ধরে নিচ্ছি শোভন চট্টোপাধ্যায়ের স্বার্থ রয়েছে, তৃণমূলের কি প্রয়োজন শোভন চট্টোপাধ্যায়কে? দেখুন, একটা প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে মুখ্যমন্ত্রী নিউ টাউনের ডেভেলপমেন্টের কাজে লাগাতে চেয়েছেন। সেক্ষেত্রে মনে হয়েছে, আমি যতদূর জানি, যে শোভন চট্টোপাধ্যায় বহুদিন ধরেই বিজেপিতে মানে কাজ ছিলেন না, মানে বিজেপি করছিলেন না, এবং যে উনি বিশ্বনাথবাবু ওনার পর্যবেক্ষণ বা ওনার যে কল্পনাপ্রসূত মন্তব্য যে এই কারণে তাকে নেওয়া হয়েছে, সেটা ওনার কল্পনা হতে পারে। কিন্তু আমি যতটুকু বুঝেছি যে প্রশাসনিক কাজের দায়িত্ব দিলে শোভনের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের তাকে দায়িত্ব দিয়েছেন যাতে ডেভেলপমেন্টের কাজ তিনি সঠিকভাবে করতে পারেন। এতটা আক্রমণাত্মক যিনি খোদ দলনেত্রীর প্রতি একটা সময় ছিলেন বিজেপিতে যোগ দেওয়ার পর, এটা তো যিনি আক্রমণ করেছেন বা যাকে আক্রমণ করেছেন তিনি যদি ক্ষমা করেন, এটা তো সবসময় উনি তো বলছেন আমার ভুল হয়েছে, আমি অন্যায় হয়েছিল বিজেপিতে গিয়ে। একটা মানুষ যদি কনফেস করে যে আমার সেখানে যাওয়াটা ভুল হয়েছে, তার সংশোধন সাবসিকুয়েন্টলি তাকে করা যাবে না, এটা কোথা থেকে ঠিক হলো? সেটা দল মানে আপনারা যে বলেন বিজেপি ওয়াশিং মেশিন, তাহলে তৃণমূল ওয়াশিং মেশিন, জানি না আমরা জিজ্ঞেস করছি। বিজেপি ওয়াশিং মেশিন তো আমরা অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বলি। এখানে তো শোভনের নামে তো আপনি তো ওয়াশিং মেশিন দেখাতে পারেননি, আর এখনো পর্যন্ত আপনারাই বলছেন যে শোভন দলে যোগ করেনি, কেন প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। দুরকম কথা হয়ে যাচ্ছে না? প্রশাসনের দায়িত্বের নিশ্চয়ই ওর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে, সেটা আমাদের দলনেত্রী মনে করেছেন যে তাকে কাজে লাগানো যেতে পারে। সেক্ষেত্রে ভুলটা কোথায় হয়েছে আমি তো মনে করি না কোনো ভুল। আচ্ছা, ভুল বলে শোভন চট্টোপাধ্যায় মনে করছেন বিজেপিতে যোগ দেওয়াটা, আর সেটারই উদাহরণ তুলে এবার বিজেপিকে সতর্ক করে দিয়েছেন তথাগত রায়। দলের একাংশের নাম করে দলের একাংশকে খোঁচা দিতেও দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। নরেন্দ্র মোদী অমিত শাহকে ট্যাগ পর্যন্ত করলেন তথাগত রায়, এবং এক্স হ্যান্ডেলে লিখলেন 21-এর ভুল যেন 26-এ না হয়। আর এই নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল। রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ চেয়ারম্যান করা হয়েছে তাকে, যা দেখে প্রশ্ন উঠছে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা? আর এই প্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বিজেপি নেতৃত্বের একাংশকে একেবারে নাম করে খোঁচা দিয়ে দলকে সতর্ক করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত রায় লিখেছেন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সেই ট্রোজান হর্সদের দলে, যিনি 2021-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয় দলের সৌজন্যে নির্বাচনে টিকিট এবং প্রচুর অর্থ পেয়েছিলেন এবং পরে তৃণমূলে ফিরে এসেছেন। 2021-এর ভুলের পুনরাবৃত্তি যেন 2026-এ না হয়। শোভন চট্টোপাধ্যায় সরকারি পদপ্রাপ্তির 24 ঘন্টার মধ্যেই সরব তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যদিও সেই সরবতা তারই দলের একাংশের বিরুদ্ধে। 2021 সালের নির্বাচনের ফল বেরোবার পরে
যে যখন বিজেপির সরকার গঠন করবার সম্ভাবনা ছিল সেই সময় বিজেপি কেন 100 পর্যন্ত পৌঁছতে পারলো না এবং পরে সেটা কমে কত 70 না 65 এরকম একটা কিছু হয়েছে। এবং এর পেছনে যাদের অবদান ছিল তাদের আমি বলেছিলাম কেডিএসএ গ্যাং, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই 4 জনের একটা গ্যাং। এর যাতে পুনরাবৃত্তি 26-এ না হয় সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর এই তথাগত রায়ের মুখেই শোনা গেছিল কামিনী কাঞ্চনের বিস্ফোরক অভিযোগ। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে ফের শোনা গেছে সেই প্রসঙ্গ। কামিনী কাঞ্চনেরও বদনাম তাদের নামে রটেছে। এর মধ্যে শোভনের সম্বন্ধে ব্যক্তিগত কিছু নেই, কারণ শোভন নির্বাচনে দাঁড়ায়নি, কিন্তু দাঁড়িয়েছিল যারা, যেমন ধরো শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্ত, এবং তাদের পেছনে যা টাকা খরচ করা হয়েছিল তাই দেখে আমার খুব আশঙ্কা হয়েছিল। সে আশঙ্কাটা অমূলক হলে আমি সবচেয়ে খুশি হব। আশঙ্কা হয়েছে যে এরকম যেন পুনরাবৃত্তি হলেও হতে পারে, যেন না হয়, এই একটা সাবধান বাণী আমি উচ্চারণ করেছি মাত্র। তথাগত রায় যখন শোভন চট্টোপাধ্যায়ের উদাহরণ দেখিয়ে সরাসরি বিজেপিকে সতর্ক করছেন, তখন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তথাগতর মন্তব্যকে হাতিয়ার করেই কটাক্ষের মোড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। এটা ওদের বক্তব্য, ওদের দলের মধ্যে বক্তব্য দেখুক, কিন্তু তৃণমূলের লোক নিয়েই তো এখন ওকে চলতে হচ্ছে। তথাগত রায়ের হিম্মত হচ্ছে না তো বার করে দেওয়ার। আর তৃণমূলের লোকটা যতক্ষণ ওখানে রয়েছে না, ততক্ষণ বিজেপির পশ্চিমবাংলায় কিচ্ছু হবে না। বিজেপি অবশ্য এই নিয়ে সেভাবে মুখ খুলতে চায়নি। একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলের। 21-এর আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো 26-এ এটা রিপিট করবেন না। কে বলেছে? তথাগত রায় বলছেন ট্রয়ের ঘোড়াদের একটা ছিল শোভন চ্যাটার্জি, আবার এনকেডিএতে ফিরে গেল। এরকম আর 26-এ যেন আমাদের ভুল না হয়। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছেন তথাগত রায়। ঠিক আছে। 21-এর বিধানসভা ভোটের আগে দেখা গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। এবার আরেক বিধানসভা ভোটের আগে তা নিয়ে দলকে সতর্ক করলেন তথাগত রায়। জানিয়ে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। কামিনী কাঞ্চনে সতর্ক করেছিলেন, আবার সতর্ক করলেন তথাগত রায়, বর্ষিয়ান নেতা। আমি এখানেই তরুণজ্যোতির কাছে আসবো। তরুণজ্যোতি, এই সাবধান মানি দল মেনে চলবে? সাবধান হবে, সতর্ক হবে? তথাগত একজন বর্ষিয়ান নেতা, ভারতীয় জনতা পার্টির এক্স প্রেসিডেন্ট। এবার তিনি কিছু সাজেশন দিয়েছে পারিবারিক সংস্কৃতি অনুযায়ী। ভারতীয় জনতা পার্টির পরিবার, পারিবারিক সংস্কৃতি অনুযায়ী বয়স্কদের, যারা আমাদের প্রবীণ নেতা, তাদের ওপরে কথা বলার অধিকার অন্তত আমাদের নেই। তার কথা নিশ্চয়ই দল শুনবে। কিন্তু আমার দুঃখ হয়, জানো তো, সত্যি দুঃখ হয় বৈশ্যদার জন্য। বৈশ্যদা এতদিনকার একজন নেতা, এতদিনকার কাউন্সিলর, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট, কিন্তু রাজ্যসভা এমপি হলো শুভাশিস দা। বৈশ্যদা এত পুরনো একজন নেতা, সেই বিশ্বাসঘাতক শোভন, সে হয়ে গেল এনকেডিএ চেয়ারম্যান। আর এক্ষুনি কী সব বলছিল, মানে ওয়াশিং মেশিন তোমরা বলছিলে, আমার হট করে মনে পড়লো লোকের কথা, জানো তো। আমি মানুষ ভূঁইয়া পুরনো হয়ে গেছে, ছেড়ে দিলাম। নির্মল ঘোষ, তোমরা মনে আছে, বিজেপি নেতা ছিলেন, বিজেপি কর্মী ছিলেন, ছেড়ে তৃণমূল জয়েন করে। নির্মল ঘোষের নামে কাকে অভিযোগ না? সত্যজিৎ বিশ্বাস। এক্স্যাক্টলি, যারা নিজের দলের কর্মীর খুনিকে নিজের দলের নেতাকে বিশেষ করে মন্তব্য নেই। আর শোভন বৈশাখী নিয়ে মন্তব্য করার এক সেকেন্ড তরুণ, সত্যজিৎ নির্মল ঘোষকে তোমরা বের করেছিলে দল থেকে? না, করনি তো। না, আমি বলছি এত বড় অভিযোগ যার বিরুদ্ধে 5-6 বছর না করিনি। অভিযোগটা কারা করেছিল? অভিযোগটা কাদের ছিল? তৃণমূলের অভিযোগ ছিল। তৃণমূলের অভিযোগে যে জেলে গেল তাকে তৃণমূল নিল নিজের। আমরা বিশ্বাস করতাম উনি খুন করেনি, তৃণমূল তো বিশ্বাস করতে খুন করেছে, তাকে দলে নিয়ে নিল। তার বক্তব্য ছিল বিজেপি তাকে ফাঁসিয়েছে, তাকে খুন নিয়ে নিল। আর আরেকটা কথা বলছি, দেখো এতজনের কথা শুনছো, শোভনদার, বৈশাখীদির কথা, বৈশাখীদি না, ডাল ভাতে তোমরা ভাতের কথা বলছো, ডালের কথা বলছো না। বৈশাখীদির বক্তব্য আজকে শুনলে ভালো হতো। আচ্ছা, রত্নাদি কিছু বলছেন না এটা নিয়ে? শোভনদা ফিরে যাওয়া এ করা। এনকেডিএ ইজ এ ক্রিম পজিশন। নিউ টাউন, কলকাতার ডেভেলপমেন্ট অথরিটি ইজ এ ক্রিম পজিশন। ওই এরিয়ার মিউটেশন থেকে আরম্ভ করে যাবতীয় টেন্ডার প্রসেসগুলো ওখান থেকে আসে। ধান্দাবাজির একটা জায়গা।
শোভনবাবুকে দায়িত্ব দিয়েছে। আমি আবার বলছি, আমার এটা নিয়ে বিশেষ কোনো মন্তব্যই নেই। আমার দুঃখ হয় আইনজীবী তো এন্ড অফ দ্য ডে, বৈশাদাও একজন আইনজীবী বৈশাদাকে নিয়ে আমার কষ্ট হয় না যে তোমরা দলে রাখতে পারলে না। উনি বলছেন হিমালয়ান ব্লান্ডার এত বড় ভুল হয়েছে, একদমই হয় না, কারণ প্রবলেমটা আমরা ফেস করেছি। আমি অনেস্টলি তোমাকে আজকে এখানে বলছি, প্রবলেমটা আমি ফেস করেছি। শোভন দা ভালো নেতা ছিলেন, তার এক্সপিরিয়েন্স আছে। ওই ডাল ভাত দিলে ডাল দিতেই হবে, এটা চক্কর ছিল, সেই জ্বালা তৃণমূলে ভোগ করবে। হয়তো বৈশাখীদি কোথায় জিজ্ঞেস করো, বৈশাখীদিকে একসাথে জয়েন করার কথা ছিল তো, বৈশাখীদি জয়েন কেন করলো না? বৈশাখীদি গেল কোথায়? ওই ডাল ভাত এই প্যাকেজ জয়েনিংটা হলো না, সাথে রত্নাদি সরকারি এখন তো জয়েনিং হয়নি। হ্যাঁ ওই তো একই ব্যাপার, তৃণমূল আর সরকার আলাদা নাকি? সমস্যা হলো আমাদেরকে নিয়ে উনি খুব চিন্তিত। এটা আপনাকে নিয়ে, আপনাদের না, আপনাকে নিয়ে। আপনাদের এটা দেখে আমার মনে হলো যে আজকে যদি শোভনকে মমতা দিয়ে এনকেডির একটা চেয়ারম্যান করেন এবং তাতে যদি নিউ টাউনের ডেভেলপমেন্ট হয় ভালো তো, উনি ঘুরিয়ে সেটাকে নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। উনি একটা মহিলাকে যিনি এই ব্যাপারে এখনো পর্যন্ত যার নাম আসেনি তাকে জড়িয়ে নাম আসবে না এই ধরনের কথা বলছেন। আপনাদের বিধায়িকা, এটা কি ঠিক হচ্ছে? আপনাদের বিধায়িকা রত্নাদি, সে তো কামিনী কাঞ্চন, তো রত্নাদি কামিনী কাঞ্চন শোভন বৈশাখী, কামিনী কাঞ্চন তো শোভন বৈশাখী, শোভন বৈশাখী কামিনী কাঞ্চন। রত্নাদিকে জিজ্ঞেস করুন, রত্নাদি ভালো বলবে। রত্নাদিকে জিজ্ঞেস করুন, রত্নাদি ভালো বলবে। কোথায় গেল আপনাদের? আমি একটু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাই। আমি দুজনকে থামালাম। আমি একটু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে একটা সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকে আসতে চাইছি। আমি শুধু মনে করাবো দর্শকদের যে যখন আমফানের ঘটনা ঘটেছিল, রবীন্দ্রনাথবাবু আপনারও মনে থাকবে যে মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন কিন্তু এই শোভন চট্টোপাধ্যায়। আজকে অত্যন্ত ইন্টারেস্টিং, এমন একটা পদ শোভন চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে এনকেডি এর চেয়ারম্যান এবং বনাম কলকাতা পুরসভার মেয়র। স্বাভাবিকভাবে এই তুলনাটা চলে আসবে। বলছি কোথাও কলকাতা পুরসভার মেয়র কি একটু বাড়তি চাপে থাকবেন বলে মনে হয়? দেখুন, কলকাতা পুরসভার মেয়র হিসেবে ফিরহাদ হাকিম একদম ব্যর্থ। তিনি মাঝে মধ্যেই সাম্প্রদায়িক কিছু বক্তব্য রাখেন, মাঝে মধ্যেই গিয়ে নানা রকম পুজো মেলা এসবে উৎসব করেন, কিন্তু 4 ঘন্টার বৃষ্টি হলে যে কলকাতা জলের তলায় চলে যায়, দামি দামি গাড়িগুলোর থেকে আরম্ভ করে গরিব মানুষ পর্যন্ত সব ঘর ছাড়া হয়ে যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয়, আমার যদি দৃষ্টিভঙ্গি দেন তাহলে শোভন চট্টোপাধ্যায় ওর থেকে বেশি ভালো মেয়র হিসেবে ছিলেন। দুজনেরই নানা রকমের ভাইসেসের কথা সবাই বলেছে, সে নিয়ে আমি তার মধ্যে যেতে চাই না, ব্যক্তিগত কোনো আক্রমণে যেতে চাই না, কিন্তু মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় তার থেকে বেশি সাকসেসফুল। আমফান তো একটা পরের কথা। সাধারণভাবে যদি আপনি কলকাতা পুরসভার বিভিন্ন জায়গা দেখেন, যে রাস্তাঘাটগুলো দেখেন, যদি পাম্পগুলো চলছে কিনা দেখেন, এই যে বিভিন্ন জায়গায় জল জমা দেখেন, তাহলে লাইটের ব্যবস্থা, এতগুলো লোক মরে গেল। আপনি দেখান তো শোভন চট্টোপাধ্যায়ের আমলে এতগুলো লোক মরেছিল? 12টা লোক, যুবক মহিলা সব মারা গেল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইটা ভেবে নিয়ে আসেন, তাহলে আমরা ভাববো যে উনাকে কলকাতায় নিয়ে আসুন, উনাকে আর ইয়েতে নিয়ে আসার দরকার রাখার দরকার নেই। এনকেডিএর থেকে নিউ টাউনে না রাখে, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট। আপনি নাম্বার বেশি দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়কে মেয়র হিসেবে, এবং দায়িত্ব তিনি ভালোভাবে সামলাবেন। মধুজার কি মনে হয় একটু শুনুন। মধুজার কি পরামর্শ দরকার নেই, আমাদের পরামর্শ দেওয়ার অনেক লোক আছে। আমি একটা কথা বলে শেষ করি, বাদবাকি 21 ইলেকশনের আগে কিন্তু 21 ইলেকশনের আগে কিন্তু দুটোই সমাজ। মুকুল রায়ের কথা, মুকুল রায় জয়েন করেছিলেন তো শোভনবাবুকে, দেখলাম মুকুল রায়ের সেই কথাটা আমার মনে পড়ছিল যে যাহা বিজেপি তাহাই তৃণমূল। সুতরাং বিজেপিতে যাওয়াও যা, তৃণমূলে যাওয়াও তাই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে আমার শুধু আমার নামে হাসিটা পেলো আসলে এই এতক্ষণের গোটা আলোচনাটা থেকে। দেখুন, একটা বাড়ির মধ্যে দুটো ঘর, সেই দুটো ঘরে এক ঘর থেকে আরেক ঘরে ওরা মাঝে মাঝেই যাতায়াত করে, এই নিয়ে এত আলোচনার কি আছে? আসলে ওকে ফিরিয়ে আনলো কারণ জলে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাততালি দেওয়ার পারে দাঁড়িয়ে কাউকে পাচ্ছিল না বোধহয় খুঁজে। এইসব আলোচনা শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন মনে পড়ে গেল, ন্যায় অন্যায় জানিনে 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 শুধু তোমারে জানি ওগো সুন্দরী। মানে সুন্দরী মানে এখানে মানি, কাটমানি, পাওয়ার, এই গোটাটাই তো সুন্দরী ওদের কাছে। এবং এর থেকেও আরও বিষয় হচ্ছে, আমাদের রাজ্যে দাঁড়িয়ে আজকে ক্ষেত মজুরের কাজ নেই, 100 দিনের কাজ নেই, রুজি রোজগার, এটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইটি কর্মীদের জন্য রাইট টু ডিসকানেক্ট বিল আনছে কেরালার সরকার। আমার রাজ্যের সরকারকেও আনতে হবে রাইট টু ডিসকানেক্ট বিল। রাইট টু সিট শপিং মলের কর্মীদের জন্য রাইট টু সিট বিল এনেছে, পাশ করেছে আইন কর্ণাটক সরকার। আমার রাজ্যে আমরা এগুলো নিয়ে ভাবতে পারবো না?
শুধুমাত্র ওরা কে কার ঘরে গেল শুধুমাত্র সেটা নিয়ে ভাবতে হবে আমাদের? কেন কেন? এটার নাম রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে আমি যে কথাগুলো বললাম, মানুষের রুজির সমস্যা, রুটির সমস্যা, বেঁচে থাকার সমস্যা, সেইটা নিয়ে কথা বলার নাম রাজনীতি। রাজনীতির সংজ্ঞা গুলিয়ে দেওয়ার এই যে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি যৌথ উদ্যোগে, এইটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির জন্য খারাপ। 34 বছরে তো রাজ্যটাকে মরুভূমি করে দিয়েছিল। মরুভূমি করেছিলাম বলে তো আজকে হলদিয়া শিল্পাঞ্চল হয়েছিল। আর একটা হলদিয়া আগে করে রাখা, তারপর বাকি কথা শুনবো। কিসের পিছিয়ে দিয়ে গেছিলাম? হ্যাঁ, এগিয়ে দিয়েছেন তো। নাবালিকা বিবাহে আমার রাজ্য এগিয়েছে। কে বলেছে? নাবালিকা আমরা সেফেসিটি বলেছি। কলকাতা শহরকে 4 বার সেফেসিটি। কুটির শিল্পে আমরা 1 নম্বর, বাজারি শিল্পে আমরা 1 নম্বর, মহিলা কর্মসংস্থানে আমরা 40%। আপনারা করেননি, আপনারা ফেলিওর করেছেন, তাই মানুষ শূন্য করে দিয়েছে। আপনাকে শূন্য করে দিয়েছে, আপনাকে ভোটে শূন্য করে দিয়েছে। আসলে আপনি শূন্য নেমে গেছেন। বিধানসভায় শূন্য। বৈষ্ণবতার উদাহরণ দিচ্ছেন একের পর এক যে কিভাবে বাংলা কোথায় কোথায় এগিয়ে রয়েছে, প্রায় সব ক্ষেত্রেই বাংলা এগিয়ে রয়েছে, কিন্তু ভোট হিংসায় বাংলা যে এগিয়ে সেটা সত্যি নজির গড়ার মতো, একেবারে উদাহরণ সামনে দাঁড় করিয়ে রাখার মতো।